বিষ্ণু অন্য জাতির মেয়ের সাথে বিয়ে করলো। এই জন্যে গ্রাম থেকে দূর থাকার জন্যে ও শাস্তি পেয়েছিল। বিষ্ণু অপর্ণা ওর মেয়ে পল্লবীর সাথে নদীর পাশে থাকতো। রোজ সকালে বিষ্ণু কাজ করার জন্যে অন্য গ্রামে চলে যেত। বিষ্ণু কাজে যাবার সময় পল্লবীকেও স্কুলে ছেড়ে আসতো। অপর্ণা বাড়িতে একাই থাকতো। বাড়ির সব কাজ করেও অপর্ণার কাছে সময় থাকতো। এই জন্যে নদী থেকেও মাছ ধরে আনতো। রোজ মাছ ধরে ধরে অপর্ণা এই কাজেতে উস্তাদ হয়ে গিয়েছিল। নদীতে হাত ডুবিয়েই ও মাছ ধরে নিত। বাহ, দারুণ! আজকে তো আমি মাছ ভাজাই করব। যে কোনো মাছ ও নদী থেকে ধরতো। ওই মাছগুলো বাড়িতে নিয়ে গিয়ে পরিষ্কার করে ওইটা রান্না করত। গন্ধ তো খুব ভালো আসছে, লাগছে এটা অনেক মজেছে। সন্ধেবেলায় বিষ্ণু আর পল্লবী যখন বাড়ি ফিরত তখন ভাতের সাথে সাথে মাছও দিত। খেয়ে দেখো আজকে কেমন বেনেছে। মা গো, এইটা খেয়ে কি বলবো, আপনি বানিয়েছেন তো ভালোই হবে। হ্যাঁ, এরমই কথা। হ্যাঁ গো মা, আমি যখন আপনার হাতে টিফিন নিয়ে যাই ওরা সব টিফিনগুলো খেয়ে নেয় আর বলে কত দারুণ হয়েছে। হ্যাঁ মা, আর বলে তোর মা অনেক ভালো মাছ রান্না করে। হ্যাঁ, ভালো কথা। হ্যাঁ হ্যাঁ, মাছ রান্না তো তুমি সত্যিই দারুণ করো। হ্যাঁ, এতে কোনো সন্দেহ নেই। মাছটা দেখে মনে পড়লো, আমি তো ভাবছি রোজ বেশি মাছ ধরে ওইটা হাটেতে বিক্রি করে দিই আর আমি কিছু টাকাও পেয়ে যাব। হ্যাঁ, বিক্রি তো করতেই পারো। তুমি তো মাছ ধরতেও জানো আবার। হ্যাঁ, এবার তো আমি কাল থেকেই কাজটা করি। পরের দিন অপর্ণা অনেকগুলো মাছ ধরে ফেললো। ওই মাছগুলো টকনিতে রেখে হাটে বিক্রি করতে চলে গেল। টাটকা টাটকা মাছ নিয়ে নাও, টাটকা টাটকা মাছ আজকেই ধরেছি, টাটকা মাছ। এইটা মিষ্টি পানির মাছ না গো বৌমা, এইটা তো নুনতা জলের মাছ আর এইটা নদী থেকে ধরেছি। না 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 না, এটা আমায় চাই না। অনেক লোকেরা অপর্ণার কাছে মাছ কিনতে এলো, কিন্তু অনেকই কম লোকেরা মাছ কিনলো। এইটা দেখে অপর্ণা চিন্তিত পড়লো। কোনো কথা নেই, আজকে তো প্রথম দিন, হতে পারে কিছুদিন পর মাছগুলো বিক্রি হয়ে যায়। অপর্ণা নিজেকে বুঝাতে লাগলো আর টকনিটা নিয়ে বাড়ির দিকে বেরিয়ে পড়লো। পরের দিন অপর্ণা আবার টাটকা মাছ ধরলো আর ওইগুলো বিক্রি করার জন্য হাটে আবার চলে গেল। মাছ নিয়ে নাও, টাটকা মাছ নিয়ে নাও, টাটকা মাছ। ওরামই ছিল পরের দিনের মতন, বিক্রি হচ্ছিল না। কয়েকদিন এরামই চলল। তখন অপর্ণা আবার চিন্তিত হয়ে গেল। মাছ থেকে ভরা টকনিটা আবার বাড়িতে নিয়ে চলে এলো। অপর্ণা দুঃখী হয়ে রান্না করতে লাগলো। বিষ্ণু যখন বাড়িতে এলো বুঝে গিয়েছিল ওর বউয়ের মন খারাপ আছে। কি হয়েছে অপর্ণা? ভেবেছিলাম কি, ভাবলাম মাছ বিক্রি করে টাকা কামিয়ে ফেলবো। আমার মাছগুলো তো কেউ কেনেই না। আরে, মাছের বদলে যদি তুমি মাছ ভাত বিক্রি করতে তাহলে সবাই কিনতো। আপনিও আমার ওপর হাসছেন? আরে না না, আমি তোমাকে নিয়ে ঠাট্টা করছি না, আমি সত্যি বলছি। তুমি খুব সুস্বাদু মাছ ভাত তৈরি করো, আবার মাছ তো তুমি নিজেই ধরো, তাই তুমি দামও তো কম রাখতে পারবে। একবার ভেবে দেখো না। বিষ্ণু এই কথাটা বলে বাড়ি থেকে চলে গেল। অপর্ণা এই কথাটা নিয়ে ভাবতে লাগলো, সবাই আমার মাছ ভাতের অনেক প্রশংসা করে, আমি একবার এই রান্নাটা করেই দেখি। আমায় তো মাছ বিক্রি করে টাকাই চাই, মাছ থেকে কামাবো, এই মাছ ভাত করে কোনো তো অন্য কথা নেই। অপর্ণা হাসতে লাগলো। ও আবার ভাবতে লাগলো, আমি এইভাবে বিক্রি করি। পরের দিন অপর্ণা আবার টাটকা মাছ ধরলো। তারপর ওই মাছগুলো রান্না করলো। যখন রান্না হয়ে গেল, অপর্ণা একটা ডাব্বায় মাছ রাখলো আর একটা ডাব্বায় ভাত রাখলো। ও একটা ব্যাগ নিয়ে বাইরে বেরিয়ে গেল। অপর্ণা হাটে চলে গেল। মাছ নিয়ে নাও, মাছ ভাত, মাছ ভাত, 25 টাকায় মাছ ভাত। মাছ ভাতের কথা শুনে কাস্টমার চলে এলো। টাটকা মাছ তো?
হ্যাঁ গো, আজকে সকালেই ধরলাম। ঠিক আছে, আমাকে 1 প্লেট দিয়ে দাও। অপর্ণা ওই লোকটাকে 1 প্লেট মাছ ভাত দিল। ওইখানেই দাঁড়িয়ে খেতে লাগলো। ওর মাছের সুন্দর গন্ধ ছড়াতে লাগলো। আরও কাস্টমার আসতে লাগলো। আমাকেও 1 প্লেট দিয়ে দাও তো। হ্যাঁ গো, নিন। যেমন যেমন কাস্টমার আসতে লাগলো, অপর্ণা সবাইকে মাছ ভাত দিতে লাগলো। আনন্দ হচ্ছিল। ওকে 1 প্লেটে 25 টাকা পাওয়া যাচ্ছিল। একটু পরেই ওর মাছগুলো সব শেষ হয়ে গেল। ও ডাব্বাগুলো নিয়ে বাড়ি ফিরে এলো। সন্ধেবেলায় যখন বিষ্ণু বাড়ি ফিরে এলো, অপর্ণা বিষ্ণুকে মিষ্টি দিল। মিষ্টি? আরে এটা কোন খুশিতে? তুমি খাও তো, আমি বলছি। 3 জনা মিলে মিষ্টি খেতে লাগলো। অপর্ণা আজকের পুরো কথা বলে দিল। আমি বলেছিলাম না তোমার মাছ ভাত খুব বিক্রি হবে। কই এবার দাও, আমাকেও একটু মাছ ভাত দাও দেখি। হ্যাঁ, ও তো সব বিক্রি হয়ে গেছে। কি? ওই দিন থেকে অপর্ণা মাছ ভাতের ব্যবসায় করতে লাগলো। লোক মাছ ভাত খাবার জন্য দাঁড়িয়ে থাকতো এই অপর্ণা আসবে বলে। আরে ওই দেখো, মাছ ভাত অলি এসে গেছে। অপর্ণা হাটে আসতেই লোক জমা হয়ে যেত। নিজের টাকা থেকে বাড়ি বানিয়ে ফেললো। বিষ্ণু অপর্ণার সাহায্য করত মাছ ভাত বানাবার জন্যে। বিষ্ণু পুরনো কাজ করা ছেড়ে দিল। স্বামী বউ মিলে মাছ ভাত বিক্রি করত। হাটেতে ওদের দোকানও খুলে গিয়েছিল। মাছ ভাতের ব্যবসাটা চলে পড়লো। কিছুই দিন পর অপর্ণা মাছ ভাতের জন্য বিখ্যাত হয়ে গেল। ওর সব পরিবার মিলে এই কাজেতে সাহায্য করত। এই গল্প এক শ্রমিকের। জগন শেঠলাল চন্দ্রের জমিতে কাজ করত। শেঠলাল চন্দ্রের জমি গ্রামের সব থেকে বড় জমি ছিল, আর ওখানে অনেক শ্রমিক কাজ করত। আর দিনের শেষে শেঠলাল চন্দ্র ওর শ্রমিকদের পারিশ্রমিক দিত। এমনিতে শেঠলাল চন্দ্র তো খুব ভালো মানুষ ছিলেন, কিন্তু উনি জমি দেখাশোনার জন্য কালিয়াকে রেখেছিলেন। আরে ও কমলা, কখন থেকে দেখছি বসে আছো? আরে অত আরাম করলে কিন্তু টাকা পাবে না, বুঝলে? আরে ভাই, আমার শরীর খারাপ। ও সব আমি জানি না, কাজে এসেছো তো কাজই করো। কালিয়া মাঝে মাঝে শ্রমিকদের কথা শোনাতো। একদিন জগন যখন ওর হাসুয়া দিয়ে ধান কাটছিল, তখন অন্য মনস্ক হতে হাসুয়াতে ওর হাত কেটে যায়। সব শ্রমিকরা ওর দিকে দৌড়ে আসে। এক মহিলা ওকে মলম লাগিয়ে দেয়। তারপর সব শ্রমিক কাজ করতে লাগে। কিছুক্ষণ পরে কালিয়া এলো। আরে জগন, কেন বসে আছো তুমি? ভাই, ওর হাতে চোট লেগেছে, কাঁচিতে কেটে গেছে। কাজ তো মন দিয়ে করবে না, আর পারিশ্রমিকও পুরোটাই চায়। আবার এনাদের ওষুধ কেনার টাকাও দাও। একদিন তো শেঠকে ভিখারি বানিয়ে ছাড়বে এরা। এইসব কথা শুনে জগনের খুব রাগ হলো, আর ও কাউকে কিছু না বলে বাড়ি চলে এলো। বাড়ি পৌঁছে জগন ওর বউকে সব কথা বলল। বেচারি চোট দেখে কাঁদতে থাকলো। আরে পাগলি, তুমি কেন কাঁদছো? এই চোট কয়েকদিনেই ঠিক হয়ে যাবে। এটা তো ঠিক হয়ে যাবে, কিন্তু ওঠার কি হবে? কালিয়া যে তোমাকে সব সময় কথা শোনাতে থাকে। ওর কি? ওর তো ওটাই স্বভাব। আমি কি বলছি, তুমি কি এই কাজটা ছেড়ে দিতে পারো না? দিন মজুরি করবো না, তাহলে করবোটাই বাকি। আমরা মুরগি কিনে ডিম বিক্রি করতে পারি। আর মুরগির জন্য টাকা কোথা থেকে আসবে? আমি আর কি করব বলো? বাপ ঠাকুরদাও তো আমার জন্য তেমন কিছু খাজানা ছেড়ে যায়নি না। মালা ওর হাত থেকে বালা আর কানের দুল খুলে দিল। গয়না শুধু শোভা বাড়ানোর জন্য নয়, অসময় কাজে প্রয়োজন আসে তাই জন্য। না না, এটা আমি নিতে পারবো না। মালা অনেক জোর করার পর জগন নিতে বাধ্য হয়। তারপর ওরা দুজনে একসাথে বাজারে যায়, আর একটা সোনার দোকানে গিয়ে গয়নাগুলো বন্ধক দেয়, আর ওরা 2000 টাকা পায়। তারপর এক মুরগির দোকানে গেল। ভাই, একটা মুরগির দাম কত?
এমনিতে একটা মুরগি 100 টাকা দাম। আপনি যদি 10টা নেন তাহলে একটা ফ্রিতে দিয়ে দিতে পারি। আরে বাহ! জগন দোকানদারকে 1000 টাকা দিল, আর দোকানদার জগনকে একটা বড় ঝুড়িতে 10টা মুরগি আর একটা মোরগ ভরে দিল। তারপর মালা আর জগন বাড়ি এলো আর বাঁশের টুকরো দিয়ে মুরগিদের জন্য একটা ঘর বানালো। মুরগির ভেতরে খেলা করতে দেখে মালা আর জগন খুব খুশি ছিল। পরের দিন মালা মুরগির সব ডিমগুলো এক জায়গাতে করলো, আর জগন ওই ডিমগুলো বাজারে এক দোকানদারের কাছে নিয়ে গেল, আর ওকে 10টা ডিমে 30 টাকা পেত। এটা ওদের প্রতিদিনের কাজ ছিল। 1 মাস কেটে গেল, আর জগন ওর 1 মাসের লাভের টাকা গুনতে লাগলো। একদিনের 30 টাকা আর মাসে 900 টাকা হয়। আর তুমি মজুরি পেতে 500 টাকা। আমি ভাবছিলাম কিছু টাকা সোনার দোকানে দিয়ে আসি। না না, যে টাকাটা বেশি আছে ওটা দিয়ে আরো মুরগি কিনে নিয়ে আসবো, আরো বেশি লাভ হবে আমাদের। জগন মালার কথা শুনে নিল, আর ও দোকান থেকে 5টা মুরগি কিনে নিয়ে এলো। এবার ওরা রোজ 15টা করে ডিম পেত। এই সব দেখে মালা খুব খুশি হলো। পরের মাস যখন জগন হিসাব করতে বসলো তো একদিনে 45 টাকা আর মাসে 1350 টাকা। আরে বাপরে! জগন অঙ্ক বুঝে গেল। আর পরের 3 মাস ধরে জগন 10টা করে মুরগি কিনতে থাকে। সব মিলিয়ে জগনের কাছে 50টা মুরগি ছিল। এবার থেকেও রোজ 150 টাকা করে পেত, আর এটা দেখে ও খুব খুশি ছিল। আর এবার যখন ও হিসাব করলো, সারা মাসে 4500 টাকা লাভ হলো। দেখলে আমি বলেছিলাম। হ্যাঁ হ্যাঁ, এবার চলো, কতদিন আমার হাত খালি থাকবে। দুজন সোনার দোকানে গেল। 2000 টাকা আসল নিয়ে সুদ সহ 2250 টাকা হয়েছে। এই নিন। জগন টাকা দিল আর গহনা ফিরিয়ে নিল। ওখানে যখন একটা নাকের নথ দেখতে পেল। ওই নথটির দাম কত? বেশি নয়, শুধু 450 টাকা। ওটাও দিয়ে দিন। মালা নতুন নথটি পরে নিল আর খুব খুশি ছিল। এরপরে জগন ওর ডিমের ব্যবসা চালু রাখলো, আর 1 বছর ওর লাভ 30,000 টাকা হয়ে গেল। এখনো নিজের পোল্ট্রি ফার্ম আছে। ফার্মে কাজ করার জন্য চাকর বাকর ছিল, আর ওর ছোট্ট বাড়িটি আজ একটা বড় বাড়িতে পরিবর্তন হয়ে গেছে। জগন আর মালা নিজেদের জীবনে খুব খুশি ছিল। 1 বছর আগে জগন একটা শ্রমিক ছিল, আর আজ ও একটা পোল্ট্রি ফার্মের মালিক। মালা যদি জেদ না করত তাহলে জগন আজ শ্রমিকই থাকতো। এই জন্য বাচ্চারা, সফলতার জন্য একটা সময় দরকার হয়, যেটা জগন পেল, আর 1 বছরেও সফল হয়ে গেল। একটা গ্রামে শম্ভু নামের একজন ব্যবসায়ী থাকত। শম্ভুর কাছে 40টা মুরগি ছিল, যাদের ও খুব ভালো করে দেখাশুনো করত। শম্ভু রোজ মুরগির ডিমগুলোকে একটা পাত্রের মধ্যে নিয়ে গোটা গ্রামে ঘুরে ঘুরে সেগুলো বিক্রি করত। সেটা থেকে ও আয় করত। শম্ভুর পরিবার ছোট পরিবার, সুখী পরিবার। ওর বউ জয়া আর ছেলে রাজু দুজনেই শম্ভুর মুরগি পালনে সাহায্য করত। একদিন শম্ভু আর রাজু দুজনেই মুরগিকে খেতে দিচ্ছিল। তখনই জয়া কাঁদতে কাঁদতে এলো। কি হয়েছে? তুমি কাঁদছো কেন? আমার বাপের বাড়ি থেকে খবর এসেছে, মায়ের শরীর ভীষণ খারাপ। আরে, আমাদের যাওয়া উচিত, কিন্তু এই মুরগিগুলোর কে দেখাশোনা করবে? বাবা, মুরগিগুলোর দেখাশোনা আমি করব। তোমরা দুজন যাও আর দিদিমাকে দেখে এসো। কিন্তু বাবা, তুমি একা থাকবে কি করে? বাবা, এখন আমি বড় হয়ে গেছি, এখন আমি আমার নিজের খেয়াল রাখতে পারি, আর এই মুরগিগুলোরও। রাজু সামলে নেবে, তুমি আমার সাথে চলো। ঠিক আছে। বউয়ের কথা মতো
শম্ভু মুরগিগুলোকে রাজুর দায়িত্বে রেখে নিজের শ্বশুর বাড়ির দিকে রওনা দিল। কিন্তু শম্ভুর রাজুর ব্যাপারে চিন্তা হচ্ছিল, আর ওদিকে রাজু নিশ্চিন্তে মুরগির ডিম সংগ্রহ করছিল। কিছুক্ষণ পরে অনেক ডিম সংগ্রহ করতে পেরে রাজু ভীষণই খুশি হলো। আমি একসাথে অনেকগুলো ডিম জমা করেছি, এবার গিয়ে এগুলোকে বিক্রি করি। রাজু ডিম বিক্রি করবে বলে ও একটা পাত্রে ডিম নিয়ে বেরিয়ে পড়ল। কিছু দূর যাওয়ার পর ওর প্রথম খরিদ্দার প্রতিবেশী কাকিমার সঙ্গে দেখা হলো। কি হলো রাজু, আজকে তুমি? শম্ভু দাদা কোথায়? বাবা মায়ের সাথে মামার বাড়ি গেছে, আমার দিদিমার শরীর খারাপ। আচ্ছা ঠিক আছে। উনি রাজুর থেকে 4টে ডিম নিল আর ওকে 4টে সিকি দিল, যেটা দেখে রাজু ভীষণ খুশি হলো আর ভাবতে লাগলো, একটা ডিমে একটা সিকি, মানে 40টা ডিমে 40 সিকি। তারপরে আর কি, রাজুর কল্পনা আকাশে ডানা মেলে দিল। ও যেতে যেতে ভাবতে লাগলো, আমি এই চারানাগুলো নিয়ে মেলাতে যাব, ওখানে গিয়ে আমি নাগরদোলা চড়বো, তারপর আমি বাদর খেলা দেখবো, তারপর ফুচকা খাবো, তারপর গোলাপ জাম, তারপর খেলনার দোকান থেকে বড় গাড়ি কিনবো, তারপরে গাড়িটাকে গ্রামের বাচ্চাদের কাছে দেখাবো, যারা আমার এই নতুন গাড়িটাকে দেখে হিংসেই চলে যাবে। এবারও দ্বিতীয় খরিদ্দার পেয়ে গেল আর ও আরো 5টা সিকি আয় করলো। এবার রাজুর আর মাটিতে পা পড়ছিল না, ওর কল্পনার কোনো সীমা ছিল না। চলো, 9টা ডিম বিক্রি হলো, এখনো 31টা ডিম আরো পড়ে আছে, আর মাত্র 2-3 ঘন্টাতেই আমি মেলাতে পৌঁছে যাব। রাজু জেগে জেগে স্বপ্ন দেখছিল, আর তখনই ওর পা একটা পাথরে হোঁচট খেলো আর ও পড়ে গেল। সব ডিম ভেঙে গেল, আর তারই সাথে রাজুর সব স্বপ্ন ভেঙে গেল। সেই জন্যই তো বলে, যতক্ষণ না গন্তব্যে পৌঁছবে ততক্ষণ থামতে নেই, মানে জেগে জেগে স্বপ্ন দেখো না। রামনগরে সোহান নামে একটা ছেলে থাকতো। ওর কাছে একটা বড় নৌকা ছিল। প্রতিদিন সকালে ওটাতে করে সোহান মাছ ধরতে যেত। সোহান ওই গ্রামে সবার থেকে ধনী জেলে ছিল। বাকি সব জেলেরা ওই কারণে সোহানকে হিংসে করত। সোহান রোজ সব থেকে বেশি মাছ ধরত আর বাজারে গিয়ে বিক্রি করত। আরে সোহান ভাই, তুমি এত বড় মাছ ধরে আনো, তোমার তো ভালোই উপার্জন হয় বলো। যা হয় সে সবই উপরওয়ালার কৃপা, ওনার জন্যই তো সব কিছু ভালোই চলছে। চলো, এর খুশিতে তোমার তরফ থেকে আজ আমাদের একটা ছোট পার্টি। এইভাবেই সোহানের মাছের ব্যবসা ভালোই চলছিল। সোহান মনির দিক থেকে খুবই ভালো মানুষ ছিল, আর সেই সুযোগে সব সময় ওর বন্ধুরা সোহানের কাছে টাকা ধার চাইতো। কিন্তু এই ব্যাপারটাই ওর স্ত্রী বিমলা খুবই রাগ করত। সমাজ সেবা করে আজ পর্যন্ত তুমি কি পেলে? আর এত সমাজ সেবার দরকারটাই বা কি? ভগবান তো সকলকেই হাত পা দিয়েছেন, নিজেরা পরিশ্রম করো আর নিজেরাই খা। তুমি তো ঠিকই বলছো বিমলা, কিন্তু আমার এখন কোনো জিনিসের প্রয়োজনই নেই। আর তাছাড়া বন্ধু বান্ধবের সাথে পার্টি করার মতো খারাপ কি? এই সবই দেখনদারি, বুঝলে? দরকার এই সময় কেউ সাহায্য করবে না তোমায়। একদিন সোহানের পুরনো বন্ধু রমেশ ওর সাথে দেখা করতে আসে। রমেশের নজর প্রথম থেকেই সোহানের পয়সার উপর ছিল। কি ব্যাপার ভাই, তুই তো রাজপ্রাসাদের মতো বাড়ি বানিয়েছিস দেখছি, কিন্তু কি আর বলবো, আমার ব্যবসা তো খুবই ক্ষতি হয়ে গেছে। খুব কষ্ট করে দুবেলা খাবার জোগাড় করছি রে ভাই। এ তো খুবই খারাপ খবর। তোর যদি কিছু দরকার লাগে তো আমাকে অবশ্যই বলবি। কিন্তু রমেশ ভাই, আপনার জুতো আর জামা কাপড় দেখে তো মনে হচ্ছে না যে আপনি খাবার খেতে পাচ্ছেন না। আপনার পেট তো জামা থেকে বেরিয়ে পড়ছে। ওসব তো আগের কথা, এখন নতুন কিছু কেনার মতো পয়সা আমাদের কাছে কোথায়? সোহান রমেশকে কাঁদতে দেখে ওকে কিছু টাকা ধার দেয়। রমেশ টাকা নিয়ে খুশি মনে সেখান থেকে চলে যায়। কিন্তু বিমলা সোহানের উপর খুব রেগে যায়। সোহান সব সময় ভাবতো বিমলা ওকে ভালো কাজ করতে দিচ্ছে না, কিন্তু ব্যাপারটা সেরকম নয়। আর তো খুব বড় বড় মাছ ধরা পড়েছে, ভালো উপার্জন হবে। যাই, এগুলো নিয়ে গিয়ে মার্কেটে বেচে নিয়ে আসি।
সোহানের মাছ নিমেষের মধ্যে বিক্রি হয়ে যায়। এটা দেখে সোহান খুবই খুশি হয়। জিনিসপত্র নিয়ে ও তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে। কি ব্যাপার, আজ তো তাড়াতাড়ি ফিরে এলে যে? বেশি মাছ ধরতে পারোনি নাকি? কি বলবো তোমায় গিন্নি, আজ খুব ভালো বিক্রি হয়েছে। সব মাছ নিমেষের মধ্যেই শেষ হয়ে গেছে। কিছুক্ষণ পরে সোহানের বাড়ির সামনে লোকের ভিড় জমতে থাকে। সবাই সোহান মুর্দাবাদ বলে চিৎকার করছিল। সোহান আর বিমলা বুঝতেই পারে না যে কি হয়েছে। এরা এরকম ভাবে চিৎকার করছে কেন গো? জানি না, চলো বাইরে গিয়ে একবার দেখে আসি। সোহান আর বিমলা বাইরে যায়। ওখানে লোকেরা খুব রেগেছিল। কি হয়েছে ভাইরা? আরে তোমরা সবাই এইভাবে চিৎকার করছো কেন? তোমার মাছকে আমাদের পরিবারের লোকেরা অসুস্থ হয়ে পড়েছে, আর কিছু লোক তো হাসপাতালেও ভর্তি। এটা কি করে সম্ভব? প্রতিদিনের মতো আজও তো আমি নদী থেকে টাটকা মাছ তুলে এনেছি। ওই সব কিছু আমরা জানি না। তোমাকে সবার টাকা ফেরত দিতে হবে, আর শুধু তাই না, সবার চিকিৎসার খরচও তোমাকেই দিতে হবে, সেই থেকে ক্ষতিপূরণও। সোহান ভেবেই পাচ্ছিল না কিভাবে এসব কিছু হলো। সোহান কিন্তু খুবই সৎ মনের মানুষ, তাই ও সকলের টাকা ফেরত দিয়ে দেয়, আর ওদের পরিবারের অসুস্থ লোকদের দেখতে হাসপাতালেও যায়। আমাদের কাছে আর বেশি টাকা নেই, পুরো টাকাটাই মাছ খেয়ে অসুস্থ হয়ে পড়া লোকেদের দিতে হয়েছে। এখন শুধুমাত্র বাড়ি আর আমার নৌকাটাই অবশিষ্ট আছে। নৌকাটা বেচে দিলে উপার্জন করব কি করে? এই বাড়িটা আমাদের বিক্রি করতে হবে। ঠিক আছে, আমি তো আমার জীবন তোমার সঙ্গে নৌকাতেও কাটাতে পারবো। সোহান বাড়িটা বিক্রি করে দেয়। সোহান আর বিমলা ওদের নৌকাতে থাকতে শুরু করে। সোহান প্রতিদিন মাছ ধরে বাজারে বিক্রি করতে নিয়ে যায়। মাছ নিয়ে যাও, মাছ, টাটকা টাটকা মাছ। পুরো দিন কেটে যায়, কিন্তু সোহানের একটা মাছও বিক্রি হয় না। ও পুরো হতাশ হয়ে যায়। আরে সোহান, এতক্ষণ পর্যন্ত একটাও মাছ বিক্রি হয়নি। কি আর বলবো, সকাল থেকে চেষ্টা করে যাচ্ছি, কিন্তু এখনো পর্যন্ত একটাও মাছ বিক্রি হলো না। সবাই তোমার মাছকে ভয় পেয়ে গেছে, বুঝলে? সবার তো প্রাণের মায়া আছে, তাই না? কেউ কি নিজের বউ বাচ্চাকে অসুস্থ দেখতে চায় বলো? কিন্তু ওটাতে আমার কোনো ভুল ছিল না, আর তাছাড়া আমি তো সবার ক্ষতিপূরণও দিয়েছি। কিন্তু আমরা তোমাকে বিশ্বাস করব কিভাবে? একবার যে ঠকিয়েছে সে আর দ্বিতীয়বার কখনো ঠকতে চাইবে বলো? সোহান নিজের বন্ধুর মুখ থেকে এরকম কথা শুনে হতাশ হয়ে যায় আর ফিরে যায় বিমলার কাছে নিজের নৌকায়। কি হয়েছে, আজ আসতে এত দেরি হলো? মনে হয় ভালো রোজগার করেছো। সেরকম কিছু হয়নি, আজ পর্যন্ত মাছও বিক্রি হয়নি, কেউ আমার কাছ থেকে মাছও কিনতে চাইছে না। তুমি একবার তোমার বন্ধু রমেশের কাছে সাহায্য চাও না? তুমিও তো দরকারের সময়কে সাহায্য করেছিলে। এখন সবকিছু বদলে গেছে। যখন আমার কাছে পয়সা ছিল তখন সবাই আমার কাছে সাহায্য চাইতে আসতো, কিন্তু এখন সবাই আমার এই অবস্থায় মজা করছে। আমরা কাল থেকে আবার মাছ ধরে নদীর ওপাশের গ্রামে বেচতে যাব। সেখানে তো আমাদের কেউ চেনে না। ঠিক আছে, তুমি যখন বলছো তখন ওই গ্রামে গিয়ে দেখি কি হয়। পরের দিন যখন সোহান আর বিমলা মাছ ধরার জন্য নদীতে নৌকা নামায়, তখন বাকি সব জেলেরা এসে প্রতিবাদ জানায়। তুমি নদীতে নৌকা নামাতে পারবে না। এরকম কেন বলছো মদন ভাই? একবার তুমি আমাদের বিপদে ফেলেছিলে, এখন আমরা আর কখনো এটা করতে দেব না। ঠিক আছে, আমরা নৌকা নিয়ে এই গ্রাম ছেড়ে চলে যাচ্ছি। বিমলা আর সোহান নৌকা নিয়ে নদীতে চলে যায়। ঘন্টার পর ঘন্টা ওরা চলতে থাকে, কিন্তু আশেপাশে কোনো গ্রাম ওদের চোখে পড়ে না। তখনই বিমলা নদীতে সোনার মতো চকচক করছে এমন একটা মাছ দেখতে পায়। বিমলা তাড়াতাড়ি জাল ফেলে ওই সুন্দর মাছটাকে ধরে ফেলে। এটা তো কোনো জাদু মাছ বলে মনে হচ্ছে। এর রংটা দেখো, পুরো সোনার মতো চকচক করছে। যদি এই মাছটা বাজারে বিক্রি করি তবে ভালো দাম পাবো। এই মাছটাকে খুব যত্নে রাখতে হবে। আমরা এই মাছের ফার্মিং করব, আর এর সোনার মতো ডিম বাজারে বিক্রি করব। তুমি ওই গল্পটা জানো না, সোনার ডিম পাড়া মুরগি কখনোই কাটতে নেই। ঠিক বলেছ তুমি। বিমলা আর সোহান এক গ্রামে আসে। সেখানে নিজেদের নৌকা বিক্রি করে জমি কিনে সেখানে একটা পুকুর বানায় আর সোনার মতো মাছটার ফার্মিং শুরু করে।
কিছুদিনের মধ্যেই মাছটা সোনার মতো ডিম পাড়ে। আমরা এই সোনার মতো ডিম বিক্রি করে অনেক টাকা রোজগার করব। ধীরে ধীরে বিমলা আর সোহন ওই সোনার মতো ডিম বিক্রি করে আবার বড়লোক হয়ে যায় আর নিজেদের গ্রামে ফিরে আসে। সোহনের কাছে টাকা দেখে গ্রামবাসীরা আবার টাকা চাইতে আসে ওর কাছে। আরে বন্ধুদের কথায় কখনো রাগ করতে নেই, তুই তো আমার প্রিয় বন্ধু। মিথ্যে বন্ধুত্ব দেখানো বন্ধ করে দাও। আমাদের যখন দরকার ছিল তখন তুমি আমাদের অপমান করে মজা লুটছিলে। চলে যাও এখান থেকে। সোহন মানুষকে চিনতে শুরু করে আর বেঈমান বন্ধুদের থেকে দূরে থাকে। সোনার মাছের সাহায্যে ওদের জীবন খুব ভালোভাবে কাটছিল।